আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই এক্সাইটেড হয়ে গেছেন যে বাংলাদেশ আসিয়ান কাপে খেলবে এবং সেই জায়গাটায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো টাফ অপোনেন্টের এগেনস্টে বাংলাদেশ খেলবে এবং ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি এশিয়ার কাপের প্রিপারেশন নিতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলছেন। মানে যদি সাফটাকে আমরা ধরে নিই যে ফুটবলের এশিয়া কাপের সমান, আমরা আসিয়ান খেলে ফেলছি যেটা আবার বিশ্বকাপের সমান। সো আগে বিশ্বকাপ খেলে আমরা এশিয়ান কাপের প্রিপারেশন বা এশিয়া কাপের প্রিপারেশন নিচ্ছি। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে আর কি বিষয়টা, কারণ সাফের চেয়ে ডেফিনেটলি এএফসি এই আসিয়ান কাপটা অনেক বেশি, ইনফ্যাক্ট ফিফা আসিয়ান কাপটা অনেক বেশি প্রেস্টিজিয়াস, এতটুকু কিন্তু বলেই দেওয়া যায়। সো সেই জায়গা থেকে বাংলাদেশ আর প্লেইং ভেরি ভেরি গুড টুর্নামেন্ট, 4টা ম্যাচ এখানে তারা খেলবে। আমরা প্রথম অপোনেন্টের দিকে তাকাতে পারি, উইর ট্রাইং টু ডিসকাস যে আসলে বাংলাদেশ কোন কোন অপোনেন্টের এগেনস্টে খেলছে। আমরা মেনশন করেছি এই গ্রুপে বাংলাদেশ ইন্ডিয়াকে রিপ্লেস করছে, সুতরাং গ্রুপ এতে বাংলাদেশের সাথে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, সাথে আছে মালয়েশিয়া এবং সেই সাথে আছে সিঙ্গাপুর। আমরা ইন্দোনেশিয়াকে নিয়ে আসলে শুরু করতে চাই যে এই গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষই বাংলাদেশের হবে হয়তো ইন্দোনেশিয়া, কারণ তারা এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 118তম পজিশনে আছে। তারা তাদের ফিফার হিস্ট্রির বেস্ট এভার র্যাঙ্কিংয়ে 100-র নিচে গিয়েছিল বেশ কয়েকবার, এবং রিসেন্ট সময়টাতে 2026-এর জানুয়ারি থেকে তাদের নতুন হেড কোচ এমন একজন হয়েছেন যিনি 2022 ওয়ার্ল্ড কাপে ক্যানাডার হেড কোচ হিসেবে ইতিমধ্যেই দায়িত্ব পালন করেছেন। সো খুবই এক্সপিরিয়েন্সড কিছু কোয়ালিটি কোচিং স্টাফ এই দলটার মধ্যে আছে, এবং এই দলটা হঠাৎ করেই দেখা যাচ্ছে যে তারা বেশ কিছু অরিজিন প্লেয়ারদেরকে তাদের স্কোয়াডে টিমে ইনক্লুড করছে এবং খুব শক্তপোক্ত করছে। তারা বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ খেলার পরিকল্পনা করছে। তারা এখনো পর্যন্ত ওই থার্ড রাউন্ডটা পার করে যায়, বাট ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য আরও যে উপরের ধাপে যেতে হবে সেটা তারা করতে পারছে না। বাট ইন্টারেস্টিংলি ইন্দোনেশিয়া নিয়ে একটা আপনাদের মজার তথ্য দিই, সেটা হচ্ছে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে 1938 সাল, অর্থাৎ একদম তৃতীয় যে বিশ্বকাপটা হয়েছিল সেখানে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপ। সেই 1938 সালের ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করেছিল ওয়ার্ল্ড কাপের মূল পর্বে, এবং তাদের পাওয়ার কথা ছিল না, জাপানের যাওয়ার কথা ছিল, বাট কোনো না কোনো ইস্যুর কারণে তারা যেতে পারেনি এবং সামহাও তারা কোয়ালিফাই করেছিল বা ইন্দোনেশিয়া কোয়ালিফাই করেছিল। বাট ইন্দোনেশিয়ার নাম তখন ইন্দোনেশিয়া ছিল না, দে ওয়ার কল্ড ডাচ ইস্ট ইন্ডিজ, মানে অনেকটা ওয়েস্ট ইন্ডিজের মতো, ডাচ ইস্ট ইন্ডিজ। এবং তারা নেদারল্যান্ডসের অধীনে ছিল বহুদিন, এবং ওই ডাচ কলোনাইজেশনের কারণে দেখা গিয়েছে যে তাদের মধ্যে ডাচ ইনফ্লুয়েন্সটা অনেক অনেক বেশি, এবং নেদারল্যান্ডসের সঙ্গে তাদের সম্পর্কটাও আসলে অন্যরকম। বাট ইন্টারেস্টিং ব্যাপার ছিল এটাই যে তারা ডাচ ইস্ট ইন্ডিজের হয়ে 1938 সালেও তারা বিশ্বকাপ খেলেছে এবং প্রথম এশিয়ার দেশ হিসেবে, রেকগনাইজ এশিয়ান দেশ হিসেবে কিন্তু তারা বিশ্বকাপটা খেলেছে। তাদের হেড কোচের কথা বলছিলাম, হেড কোচ হচ্ছেন জন হার্ডম্যান। জন হার্ডম্যান তিনি একজন ইংলিশম্যান, তিনি ক্যানাডা ন্যাশনাল টিমের হেড কোচ ছিলেন এবং 2018 থেকে 23 পর্যন্ত ছিলেন। 2022 ওয়ার্ল্ড কাপে ক্যানাডাকে নিয়ে তিনি গিয়েছিলেন, সেখানেও তার পারফরমেন্স ভালো ছিল। তিনি টরন্টো এফসির হেড কোচ হিসেবে কাজ করেছেন, নিউজিল্যান্ড উইমেন্স টিম, এবং সেই সাথে তিনি ক্যানাডা উইমেন্স টিমেরও হেড কোচের দায়িত্ব পালন করেছেন। সুতরাং ভাস্টলি এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি একজন ম্যানেজার বা হেড কোচ। তার আন্ডারে কি আছে, আমরা যে বংশোদ্ভূত খেলোয়াড়দের কথা বলছি তাদের র্যাঙ্কিং বা তাদের পোটেনশিয়ালটা কি, সেই ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিই। অনেক হয়তো জানেন, তারপরও যারা যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিই। তাদের ক্যাপ্টেন যিনি এই মুহূর্তে আছেন তার নাম জেই ইটজেস, এবং তিনি 26 বছর বয়সী। তার জন্ম কোথায় হতে পারে আর, নেদারল্যান্ডসে। হ্যাঁ, ডেফিনেটলি ইন্দোনেশিয়াতে না, নেদারল্যান্ডসে তার জন্ম। এবং তিনি মূলত একজন সেন্টার ব্যাক। ইটালিয়ান সিরিয়াতে সাসুওলোর হয়ে তিনি খেলছেন, মানে ইটালিয়ার সর্বোচ্চ টায়ারের সাসুওলো ক্লাবে তিনি খেলছেন, উইচ ইজ আ ফ্যান্টাস্টিক থিং। এবং আমার কাছে মনে হয় যে ইন্দোনেশিয়ার এই নাম্বার 3 তিনি খুব রাতারাতি মানে তারকাই বনে গেছেন, বলা যায় ইন্দোনেশিয়ার স্টার বনে গেছেন। 2024 থেকে তিনি ইন্দোনেশিয়া দলটায় খেলছেন। সো বংশোদ্ভূতদের আসলে আনা শুরু করেছে ইন্দোনেশিয়া এই ইনফ্লাক্সটার সময়, বা এই 2024 বা তার পরবর্তী সময় থেকে অনেক বেশি তারা কিন্তু অরিজিন প্লেয়ারদের দিকে ঝুঁকছে। আরও একজন প্লেয়ার আছেন যার নাম হচ্ছেন কেভিন ডিক্স, এবং তিনি 29 বছর বয়সী, তিনিও একজন ডিফেন্ডার। তারও জন্ম নেদারল্যান্ডসে, তিনি খেলেন জার্মান লিগে, মানে বুন্দেস লিগায় বরুশিয়া মনশেনগ্লেডব্যাকের হয়ে তিনি খেলছেন। মানে টপ টায়ার টিমের টপ টায়ার একজন প্লেয়ার, তিনি ইন্দোনেশিয়াতে খেলছেন ডিফেন্সে। ক্যালভিন ভার্ডঙ্ক, 29 বছর বয়স, তারও জন্ম নেদারল্যান্ডস, তিনি লেফট ব্যাক। ফ্রান্সের যে প্রিমিয়ার লিগ, লিগ 1, সেখানে লিল দলটার হয়ে তিনি খেলছেন। সো দিস ইজ দ্য ক্যালিবার অফ দ্য ইন্দোনেশিয়ান টিম। আপনারা গোলকিপিং পজিশনে যান, সেখানে মার্টিন পায়েস আছেন, 28 বছর বয়সী, তারও জন্ম নেদারল্যান্ডসে, তিনি আয়াক্স অ্যামস্টারডাম অর্থাৎ নেদারল্যান্ডসের
সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব এবং ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট এলিট ক্লাবস আয়াক্স, সেই দলটার গোলকিপার। আর তারপর যদি ফরওয়ার্ড পজিশনে যান, সেখানেও মার্সেলিনো ফার্ডিন্যান্ড আছেন। তিনি ইন্দোনেশিয়াতে তার জন্ম হয়েছে, বাট তিনিও বেশ ভালো প্রোগ্রেস করতে পারছেন। মাত্র 21 বছর বয়স, উইঙ্গার পজিশনে তিনি খেলেন। ইতিমধ্যে একাধিক গোল দিয়েছেন ইন্দোনেশিয়ার জন্য এবং অক্সফোর্ডে খেলছেন তিনি। অক্সফোর্ড এই মুহূর্তে ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের একটা দল বা চ্যাম্পিয়নশিপের একটা দল। সো তিনিও অনেক হাই এচেলন্স রিচ করে ফেলছেন। মানে ইন্দোনেশিয়ার একজন প্লেয়ার, তিনি ইংল্যান্ডের লিগের সেকেন্ড টায়ারে খেলছেন। যদিও আমাদের হামজা আছে, হামজা তার ইকুইভ্যালেন্ট বা তার চেয়েও বেটার। আমি বলবো যে হামজা প্রবাবলি, তারপরও এই যতগুলো প্লেয়ারদের কথা বললাম, এদের কম্প্যারিজনে হামজা ইজ আইদার ইকুয়াল অর ইভেন মোর দ্যান দ্যাট। মানে আমরা যদি ওভাবে চিন্তা করে দেখি, বাট দে হ্যাভ ভেরি ভেরি গুড কোয়ালিটি, দে হ্যাভ টপ নচ কোয়ালিটি, দে হ্যাভ টপ নচ ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই ইন্দোনেশিয়ার সঙ্গে 2024-এর আগের ইন্দোনেশিয়ার কিন্তু আপনি মিল খুঁজে পাবেন না, কারণ সেই সময়টায় তারা তখনও এই অরিজিন প্লেয়ারদের ইনফ্লাক্সটা আনে নাই এবং দে ওয়ার স্ট্রাগলিং অ্যাট সাম পয়েন্ট। এবং বাংলাদেশ কিন্তু হাভিয়ার কাবরেরার আন্ডারে ইন্দোনেশিয়ার সঙ্গে একটা ফিফা ফ্রেন্ডলি খেলেছিল লাস্ট 2022-এ, এবং সেই ম্যাচটা 0-0 গোলে ড্রও হয়েছিল। সো সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ড্র হয়ে যাওয়া যে ম্যাচটা, সেখানে ইন্দোনেশিয়া বেশি অ্যাটাক করেছিল, বাট আনিসুর রহমান জিকো আমাদের গোলকিপার ছিলেন সেই দিনটাতে, ফ্যান্টাস্টিক কিছু সেভ করেছেন। 6টা নিশ্চিত গোল তিনি বাঁচিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে। এবং খেলাটা যে নীল শেষ হয়েছিল সেটাতে জিকোর অনেক বড় ক্রেডিট ছিল। সেই ম্যাচটাতে 2022-এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ 11 ছিল। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কারা ছিলেন। আনিসুর রহমান জিকো ছিলেন, টুটুল বাদশাহ, রিমন হোসেন ছিলেন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ ছিলেন। বিশ্বনাথ ঘোষ এখনো অন্তত আছেন, ইয়াসিন আরাফাতকে হয়তো আবারও কল ব্যাক করা যেতে পারে। বিপ্লু জামাল ভুইয়া, আতিক ফাহাদ, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ইব্রাহিম এবং রাকিব হোসেন। রাকিব ছিলেন, বাট বাদবাকি জামাল ভুইয়া ছাড়া বাদবাকি যারা আছেন তারা কিন্তু আসলে এখন অন্তত সেট আপের মধ্যে নেই বা পাইপলাইনের মধ্যে নেই। তাদেরকে স্কোয়াডের বিবেচনায় আপাতত রাখা হয় না। সাবস্টিটিউশনসে কারা নেমেছিলেন? ফয়সাল ফাহিম নেমেছিলেন, মিরাজ হোসেন নেমেছিলেন, সোহেল রানা নেমেছিলেন, পাপন সিং নেমেছিলেন। সো দিস ওয়াজ দ্য স্কোয়াড অফ বাংলাদেশ 2022-এ, এবং আমরা তখনই ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছিলাম 0-0 গোলে। সো খুব কি বেশি ভয় পাওয়ার আছে? তাদের ক্রেডেন্সিয়ালস এখন ইয়েস মাচ বেটার, বাট তারাও অরিজিন প্লেয়ারদেরকে ইনক্লুড করেছে। আমরাও কিন্তু অরিজিন প্লেয়ারদেরকে কিংবা ফরেন লিগে খেলা প্লেয়ারদেরকে আমাদের দলে ইনক্লুড করছি আফটার 2022। সো এই 4 বছরে আমাদেরও কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে, যদিও র্যাঙ্কিংয়ে সেটা রিফ্লেকশন দেখি না, বাট অবভিয়াসলি আমাদেরও যে ইম্প্রুভমেন্ট হয়েছে সেটা প্রমাণ করার সুযোগ রয়েছে ইন্দোনেশিয়ার সাথে ম্যাচটায়। দেখা যাক বাংলাদেশ কতটুকু ফাইট দিতে পারে। ইজ দিস ইমপ্রুভড ইন্দোনেশিয়া ভেরি স্ক্যারি, নাকি বাংলাদেশ তাদের যে অ্যাবিলিটি রয়েছে বা তাদের যে স্কোয়াড তারা তৈরি করতে পারবে, থমাস ডুলিরও একটা মাস্টার মাইন্ড সেখানে যদি কাজ করে, তার ট্যাকটিক্স যদি কাজ করে যায়, ইন্দোনেশিয়াকে কি হারানো সম্ভব কিনা? আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এবং ভিডিওটা শেষ করার আগে একটা ছোট স্ট্যাট আপনাদেরকে জানাই। ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ 1, 2, 3, 4, 5, 6, 7টা ম্যাচ টোটাল তাদের ফুটবলিং হিস্ট্রিতে খেলেছে, যেটার প্রথমটা খেলেছিল 1975-এ মারদেকা কাপ। সেখানে বাংলাদেশ হেরেছিল 4-0। 84-তে বাংলাদেশের সঙ্গে খেলেছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সেখানে যেতে 2-1 গোলে। বাংলাদেশের একমাত্র জয় ছিল 1985 সালে, ইন্দোনেশিয়াকে বাংলাদেশ 2-1 গোলে হারিয়েছিল। দ্যাট ওয়াজ দ্য অনলি উইন। এরপরে দুটো ড্র আছে, মাঝখানে একটা ডিফিট আছে। সো সবচেয়ে রিসেন্ট ম্যাচ 2022-এ, সেটাতে কিন্তু বাংলাদেশ ড্র করেছিল। সো আই থিঙ্ক আমাদের সুযোগ সম্ভাবনা আছে, বাট অবভিয়াসলি উই হ্যাভ টু প্লে ওয়েল, এবং আমাদের ভালো পারফরমেন্স দিয়ে ইন্দোনেশিয়াকে হারাতে হবে। ইউ ক্যান জাস্ট গেট লাকি এবং আমাদের কিপার 8-10টা সেভ করে ফেলছে বলে বেঁচে যাচ্ছি, এইভাবে খেলতে চাই না। বাট যদি খেলতেও হয়, আই থিঙ্ক থমাস ডুলি উইল ফাইন্ড আ ওয়ে। কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশ ভার্সেস ইন্দোনেশিয়া ম্যাচটা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড আসিয়ান কাপে, এবং ইন্দোনেশিয়া আসলে কতটুকু ডিফিকাল্ট অপোনেন্ট হতে পারে বাংলাদেশের জন্য। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।